পৃথিবীতে অসংখ্য মানুষ আছে, তবুও এত মানুষ রেখেও দুটো শত্রু পরিবারের ছেলে মেয়ে একে অপরকে ভালোবেসে ফেলে। একদিন বিষয়টা জানাজানিও হয়ে যায়। একদিকে মেয়ের ভাই, অন্যদিকে ছেলের মা ভেজাল পাকিয়ে দেয় তারা কিছুতেই এই সম্পর্ক মেনে নেবে না। এরই মধ্যে একদিন ভাইয়ের নির্দেশ অমান্য করে মেয়েটা একটা পার্টিতে গিয়ে গ্যাং রেপড হয়ে মারা যায়। ভাই ধরে নেয় বোনের মৃত্যুতে নিশ্চয়ই শত্রু পরিবারের হাত রয়েছে, তাই সে প্রতিশোধ নিতে ওই পরিবারের মেয়েকে কিডন্যাপ করে নেয়। তারপর কি ঘটে? ভাই কি বোনের মৃত্যুর প্রতিশোধ নিতে আবার নতুন কোনো ভুল করে বসবে, নাকি গোপন সত্যি বেরিয়ে এসে আসল অপরাধীরা শাস্তি পাবে? দর্শক, এমন একটি সুন্দর গল্পের থাই ড্রামা নিয়ে আজ হাজির হয়েছি আপনাদের সামনে, যেটার গল্পের গাঁথুনি আপনাকে স্ক্রিন থেকে চোখ সরাতে দেবে না। তাহলে শুধু শুধু কথা বাড়িয়ে লাভ নেই, আসুন শুরু করা যাক বাঁশঝাড়ের আজকের আয়োজন। দৌড়ে হাসপাতালের ছাদে পালিয়ে আসে ওয়ানিসা নামের একটি মেয়ে। কিছুদিন আগে তার জীবনে ঘটে যাওয়া কোনো মর্মান্তিক ঘটনার কারণে সে ট্রমাটাইজড হয়ে গেছে। তার যখন তখন হ্যালিউসিনেশন হচ্ছে। সে কল্পনায় দেখতে পাচ্ছে কিছু লোক তাকে রেপ করতে চাইছে, আবার পর মুহূর্তে দেখতে পাচ্ছে তার ভালোবাসার মানুষ অন্য কাউকে নিয়ে তার সামনে এসে দাঁড়িয়েছে। সেই মেয়েটি আবার তাকে থাপ্পড় মারছে। এসব কল্পনার কারণে সে নিজেই নিজের কাছ থেকে পালিয়ে বেড়ানোর চেষ্টা করছে, কিন্তু সে কোথায় পালাবে? এরই মধ্যে আবার মেয়েটির ভাই আকি ছাদে চলে আসে এবং মেয়েটিকে বাঁচানোর জন্য হাত বাড়িয়ে দেয়, কিন্তু নিজের ভাইকেও সে বিশ্বাস করতে পারছিল না। আতঙ্কিত হাত ভাইয়ের বিশ্বস্ত হাতকে ধরার আগেই ওয়ানিসা ছাদের উপর থেকে পড়ে যায়। আকি বোনের শোকে কাঁদতে কাঁদতে গড়াগড়ি দিতে শুরু করে। কিন্তু কেন, কোন ঘটনার প্রেক্ষিতে তারা এই সিচুয়েশনে এসে পৌঁছেছে জানতে হলে আমাদের ফিরে যেতে হবে 3 মাস আগে, যেখান থেকে এই ঘটনার সূত্রপাত। আমেরিকা থেকে বিজনেস ম্যানেজমেন্টের ওপর ডিগ্রি নিয়ে দেশে ফিরে এয়ারপোর্টে ভাইয়ের জন্য অপেক্ষা করছিল সাবা। তখন তার পিছে এসে দাঁড়ায় আকি। সাবা অবশ্য তখন পেছন ঘুরে দাঁড়িয়েছিল। তখনই এই দুজনের মাঝখানে আবার একটা ছোট্ট বাচ্চা এসে যায় আর আকির দিকে তাকিয়ে ভেঙচি দিতে শুরু করে। আকি বাচ্চাটার আচরণে রেগে গিয়ে মারার ভয় দেখাতে হাত তোলে। তখনই সাবা পেছন থেকে ঘুরে দাঁড়ায়। সেভাবে আকি হয়তো তার সাথে বদমাইশি করতে হাত তুলেছে, তাই সে উল্টো আকিকে কয়েকটা চড়থাপ্পড় মেরে দেয়। আকি একদম হকচকিয়ে যায়। বিনা অপরাধে মার খেয়ে সে প্রতিবাদ করার চেষ্টা করে, কিন্তু তখন আবার সাবা সিকিউরিটি গার্ড ডেকে আকিকে ধরিয়ে দেয়। সিকিউরিটি গার্ড আকিকে টেনে নিয়ে চলে যায়। সেই মুহূর্তে সাবার ভাই ছাটও চলে আসে। সাবা ভাইকে বিষয়টা জানায়, কিন্তু ততক্ষণে আকিকে সিকিউরিটি গার্ড সরিয়ে নিয়ে গিয়েছিল, তাই তারা বাড়ি ফিরে আসে। সাবাকে বাড়িতে রেখে ছাট একটা টেন্ডার পাশের মিটিংয়ে যায়। আজ একটা টেন্ডার পাশের রেজাল্ট হবে। ছাটের কোম্পানি ছাড়াও আরো 3টা কোম্পানি টেন্ডার জমা দিয়েছিল, তার মধ্যে আকির কোম্পানিও ছিল। বলা চলে আকির কোম্পানি আর ছাটের কোম্পানি হলো একে অপরের চিরশত্রু। যাই হোক, টেন্ডারের ফলাফলে দেখা যায় ছাটের কোম্পানি আকির কোম্পানির চেয়ে মাত্র 1 মিলিয়ন টাকা বেশি দিয়ে টেন্ডার জিতে নিয়েছে। এটা দেখে আকি ভীষণ রেগে যায়। মিটিং রুম থেকে বের হয়ে আকি ছাটকে গালাগাল শুরু করে যে সে চিটারি বাটপারি করে এই টেন্ডার বের করে নিয়েছে। তা না হলে সে তার চেয়ে মাত্র 1 মিলিয়ন টাকা বেশি দিয়ে কিভাবে টেন্ডার কিনল। ছাট প্রতিবাদ করে বলে সে সম্পূর্ণ সৎ আর ডেডিকেশনের সাথে বিজনেস করে। তখন আকি বলে ওঠে, তোর রক্তেই তো বাটপারি মিশে আছে, তুই ভালো হবি কিভাবে? তোর বাবার জন্যই আমার বাবাকে মরতে হয়েছিল, এই জন্য আমি কখনো তোদের ক্ষমা করব না। কথাটা শুনে ছাট বাড়ি গিয়ে তার বাবাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন ছাটের বাবা বলেন আকির বাবা এবং তিনি বেস্ট ফ্রেন্ড ছিলেন। দুজনে মিলে একটা কোম্পানি শুরু করেছিলেন। কোম্পানি বেশ ভালোই চলছিল, এই জন্য তিনি কোম্পানি থেকে বেরিয়ে এসে নিজেই একটা কোম্পানি খোলেন। কিন্তু পুরনো কোম্পানির যেসব ক্লায়েন্ট ছাটের বাবার ব্যবসার টেকনিক পছন্দ করত, তারা ওনার কোম্পানিতে কাজের অর্ডার দিতে থাকে। এই জন্য পুরনো কোম্পানি পর্যাপ্ত ক্লায়েন্ট পাচ্ছিল না, তাই সেই স্ট্রেস সহ্য করতে না পেরে আকির বাবা সুইসাইড করে নেয়। আর এই সুইসাইডের দৃশ্যটা আকির মা নিজ চোখে দেখে আর সহ্য করতে পারে না, ফলে তিনিও হার্ট অ্যাটাক করে মারা যান। কিন্তু সেই সুইসাইডের পেছনে ছাটের বাবার কোনো দায় ছিল না। তবুও বাবা মা দুজনের মৃত্যুর জন্যই আকি ছাটের বাবাকেই দায়ী মনে করে। যাই হোক, ছাট বাবাকে ভরসা দেয় একদিন সব ভুল বোঝাবুঝি ঠিক হয়ে যাবে। পরের দিন ছাট তড়িঘড়ি করে বের হচ্ছিল, কারণ আজ তার প্রেমিকা ওয়ানিসা তাকে তার ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দেবে। তখন ছাটের বোন সাবাও তার সাথে যাওয়ার জন্য পিছু লাগে, কারণ সেও তার হবু ভাবিকে দেখতে চায়। তাই বাধ্য হয়ে ছাট তাকেও সাথে করে নিয়ে যায়। এদিকে রেস্টুরেন্টে ওয়ানিসা তার ভাইকে নিয়ে অপেক্ষা করছিল। রেস্টুরেন্টে পৌঁছেই ওয়ানিসার ভাই আর ছাট একে অপরকে দেখে হতভম্ব হয়ে যায়, কারণ ওয়ানিসার ভাই আর কেউই না, বরং আকিই ছিল।
ছাট বা আকি কেউই কখনো এরকম পরিস্থিতি এক্সপেক্ট করেনি। এরই মধ্যে আবার সাবা আকিকে দেখে বলে ওঠে, আরে এটাই তো সেই বদ ছেলেটা যে আমাকে এয়ারপোর্টে টিজ করেছিল। আকি তাদের সাথে কোনো কথা না বলে ওয়ানিসাকে নিয়ে চলে যাচ্ছিল, কিন্তু ছাট তাকে কথা বলার জন্য আটকায়। এতে আগি রেগে গিয়ে ছাটকে দুটো ঘুষি মেরে দেয়, তারপর ওয়ানিসাকে জোর করে নিয়ে চলে যায়। ছাট আর সাবা দৌড়ে বাইরে গিয়েও আর তাদের নাগাল পায় না। সন্ধ্যায় আকি কোনো একটা বিজনেস মিটিং এর জন্য বের হচ্ছিল। সে ওয়ানিসাকে জানায় রাতে তার ফিরতে অনেক দেরি হবে। সেই সাথে সে এটাও সাবধান করে দিয়ে যায় ওয়ানিসা যেন কোনোভাবেই আজকে ছাটের জন্মদিনের পার্টিতে না যায়। ওয়ানিসাও ভাইকে ভরসা দেয় আজকে যে ঘটনা ঘটেছে তাতে তার পার্টিতে যাওয়ার প্রশ্নই আসে না। কিন্তু আকি বাড়ি থেকে বের হয়ে যেতেই সে ছাটকে ফোন দেয়। ছাট বলে ওয়ানিসা যেন অবশ্যই আজ তার পার্টিতে আসে, কারণ আজ সে ওয়ানিসাকে তার বাবা মায়ের সাথে পরিচয় করিয়ে দেবে। ওয়ানিসা পার্টিতে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এদিকে ছাটের বাড়িতে পার্টির সব আয়োজন ততক্ষণে শুরু হয়ে গেছে। গেস্টরাও আসতে শুরু করেছে। গেস্টের মধ্যে একটি পরিবার ছিল ছাটের মায়ের বান্ধবী। ছাটের মায়ের বান্ধবীর একটা মেয়ে আছে যার নাম কেট। ছাটের মা নিজের বান্ধবীকে কথা দিয়ে রেখেছে সে ছাটের সাথে কেটের বিয়ে দেবে, কিন্তু ছাট কেটকে বিয়ে করতে চায় না, কারণ সে ওয়ানিসাকে ভালোবাসে। আবার এদিকে কেট ছাটের জন্য পাগল। সে যখন তখন ছাটের কাছে এসে ঢলাঢলি শুরু করে। আজও সে অকারণে এসে ছাটকে জড়িয়ে ধরে। ছাটেতে বেশ বিব্রত বোধ করে এবং দ্রুত কেটকে সরিয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়, কারণ ওয়ানিসা আসার সময় হয়ে গিয়েছে। এতে কেট রাগে জ্বলতে শুরু করে। এদিকে ওয়ানিসা কিছুক্ষণের মধ্যেই ছাটের বাড়িতে পৌঁছে যায়। ছাট ওয়ানিসাকে দেখে খুব খুশি হয় এবং ছুটে তার কাছে চলে যায়। ওয়ানিসা বলে তার খুব ভয় করছে, না জানি ছাটের বাবা মা তাকে দেখে কেমন রিয়্যাক্ট করে। ছাট ওয়ানিসাকে ভরসা দিয়ে ভেতরে নিয়ে যায়। অন্যদিকে ওয়ানিসাকে আসতে দেখে কেটের জ্বলুনি আরো বেড়ে যায়। সে তার বন্ধু পাটনাকে একটা ঔষধ দেয় আর বলে এটা যেন সে ওয়ানিসার ড্রিঙ্কে মিশিয়ে দেয়, তারপর ওয়ানিসার সাথে যা ইচ্ছা তাই করে, সে যেন সব করে, বাকিটা কেট সামলে নেবে। ছাট ওয়ানিসাকে বাবা মায়ের কাছে নিয়ে গিয়ে ওনাদের সাথে পরিচয় করিয়ে দেয়। ছাটের বাবা খুশি হলেও ছাটের মা খুব খারাপ রিয়্যাক্ট করে, কারণ সে তো কেটের মাকে কথা দিয়ে রেখেছে কেটের সাথেই ছাটের বিয়ে দেবে। তাই ছাটের মা রাগে গুমগুম করতে করতে সামনে থেকে চলে যায়। ছাট তখন ওয়ানিসার সামনে বেশ বিব্রত বোধ করে, তাই মাকে বোঝাতে চলে যায়। এই সুযোগে কেটের বন্ধু পাটানা একটা ড্রিঙ্ক নিয়ে ওয়ানিসার কাছে আসে আর ওয়ানিসাকে খেতে জোরাজুরি শুরু করে। ওয়ানিসা খেতে না চাইলেও সে জোর করে তার মুখে ড্রিঙ্কের গ্লাস ধরে। এ সময় সাবা সেখানে চলে আসে আর দুজনের এই দৃশ্য দেখে রেগে যায় এবং বলে আমার ভাই যেই না একটু আড়াল হয়েছে আর অমনি আরেক ছেলের সাথে ফষ্টি নষ্টি শুরু করে দিয়েছ। আমার মা তোমাকে রিজেক্ট করে ঠিকই করেছে। এটা বলে সাবা চলে যায়। ওয়ানিসা নিজেরও খুব খারাপ লাগে, তাই গ্লাসের ড্রিঙ্ক ধাক্কা দিয়ে ফেলে দিয়ে সেও পার্টি রুমে চলে যায়। পার্টি রুমে এসে ওয়ানিসা আরেকটা ধাক্কা খায়। ছাটের মা সকল গেস্টের সামনেই ছাট আর কেটের বিয়ের অ্যানাউন্সমেন্ট দিয়ে দেয়। এটা শুনে ওয়ানিসা কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে যায়। ছাট তাকে আটকাতে চাইছিল, কিন্তু গেস্টরা সামনে চলে আসায় সে আর এগোতে পারে না। পার্টি শেষে ছাট মায়ের সাথে রাগারাগি করে আর ওয়ানিসাকে খুঁজতে বেরিয়ে পড়ে। অন্যদিকে আকি বাড়ি ফিরে দেখে ওয়ানিসা ঘরে নেই। সে কাজের লোকের কাছে জানতে পারে ওয়ানিসা পার্টিতে গেছে। এটা শুনে সে খুব উদ্বিগ্ন হয়ে পড়ে। তার উপর আবার ওয়ানিসার ফোনে কল ঢুকছিল না, তাই আকি তড়িঘড়ি করে বেরিয়ে পড়ে। সে ওয়ানিসাকে খুঁজতে খুঁজতে ছাটের বাড়িও চলে যায়, কিন্তু সাবা তার সাথে বাজে ব্যবহার করে আবারও চড়থাপ্পড় ধাক্কাধাক্কি করে তাকে বের করে দেয়। তখনই আকির কাছে হাসপাতাল থেকে পুলিশের একটা ফোন আসে। আকি দ্রুত হাসপাতালে গিয়ে দেখে ওয়ানিসার বিধ্বস্ত অবস্থা, পুরো শরীরে আঘাতের দাগ, অজ্ঞান হয়ে আছে। আসলে তাকে গ্যাং রেপ করা হয়েছে। বোনের এই অবস্থা দেখে আকি নিজেকে সামলাতে পারছিল না। বাবা মা মারা যাওয়ার পরে বোনটাই তার পুরো দুনিয়া ছিল, কিন্তু তারও একই অবস্থা। একটু পরে ওয়ানিসার জ্ঞান ফেরে, কিন্তু সে আকিকে চিনতে পারছিল না। সে এতটাই ট্রমাটাইজ হয়ে পড়েছিল যে তার মনে হচ্ছিল এখনো জানোয়ারগুলো তাকে রেপ করছে। ওয়ানিসাকে শান্ত করতে ডাক্তার ঘুমের ইনজেকশন দিয়ে দেয়। এ সময় আকির গার্লফ্রেন্ড জি এসে আকির এই দুঃসময়ে তার পাশে দাঁড়ায়। পুলিশ জানায় প্রাথমিক সন্দেহে পাটানা নামের একজনের নাম বেরিয়ে এসেছে, তবে আকির আর কাউকে সন্দেহ আছে কিনা পুলিশ সেটাও জিজ্ঞাসা করে। আকি জানায় তার কারো উপর সন্দেহ নেই। তখন জি জিজ্ঞাসা করে সে ছাটের নাম কেন বলল না। আকি জানায় ছাট অনেক ক্ষমতাবান লোক, সে টাকা পয়সা দিয়ে সব সেটেল করে নিতে পারবে, তাই তাকে সে নিজের হাতে শাস্তি দেবে। ফেরার সময় আকির পাটানার সাথে দেখা হয়ে যায়। তখন পাটানা তাকে ভুল বোঝায় যে ছাট কেটের সাথে বিয়ে করতে চাইছে, তাই সে পাটানাকে দিয়ে ওয়ানিসার গ্লাসে ড্রাগ মিশিয়ে তাকে রেপ করার জন্য বলেছিল। আবার ছাটি লোকজন ভাড়া করেছিল ওয়ানিসাকে রেপ করানোর জন্য। এসব শুনে আকি ছাটের উপর আরো ক্ষেপে যায়। অন্যদিকে একদিন পেরিয়ে গেলেও ছাট ওয়ানিসার খোঁজ না নিয়ে অস্থির হয়ে যায়। তখনই কেট এসে তাকে জানায় ওয়ানিসা রেপড হয়েছে আর সে হাসপাতালে। এটা শুনে ছাট তখনই হাসপাতালে ছুটে যায়।
কিন্তু ওয়ানিসা তাকেও চিনতে পারছিল না। সে ছটফট শুরু করে। এ সময় আকিও সেখানে চলে আসে আর ছাটকে দোষারোপ করে হাসপাতাল থেকে বের করে দেয়। ওয়ানিসার শোকে ছাট খুব মর্মাহত হয়ে পড়ে, আর সেই সুযোগটা কেট কাজে লাগায় এবং ড্রাগ মেশানো ড্রিঙ্ক ছাটকে খাওয়ায়। এতে ছাট বেসামাল হয়ে গেলে কেট তার সাথে এমনভাবে ভিডিও শুট করে যাতে দেখে মনে হয় ছাট মাতাল হয়ে তার সাথে জোর করে শারীরিক সম্পর্ক করছে। সকালে ছাটের ঘুম ভাঙলে সে দেখে কেট তার পাশে শুয়ে। কেট এমন নাটক শুরু করে যেন ছাট সত্যি তার সাথে উল্টাপাল্টা কিছু করেছে, কিন্তু ছাটের তো কোনো সেন্স ছিল না, তাই সে কিছুই বুঝে উঠতে পারছিল না। সে উঠে চলে যায় আর বলে ছাট যত কিছুই করুক না কেন সে কখনোই কেটকে বিয়ে করবে না। তাই কেট আর তার মা ছাটের মায়ের কাছে গিয়ে ভিডিওটা দেখায় আর ওনাকেও ইমোশনালি ব্ল্যাকমেইল করে। তারা ছাটের মাকে জোরাজুরি করতে শুরু করে যত দ্রুত সম্ভব ছাটের সাথে কেটের বিয়েটা যেন সম্পন্ন করা হয়। ছাটের মা ছাটকে ডেকে ব্যাপারটা জানালে ছাট স্পষ্ট জানিয়ে দেয় সে কেটকে বিয়ে করবে না, সে ওয়ানিসার পাশে থাকবে। তখন মা তাকে চড় মারে এবং ইমোশনালি ব্ল্যাকমেইল করে। তারপর ছাটকে বাধ্য করে কেটের সাথে ওয়েডিং ড্রেসের জন্য ফটোশুট করতে। সেই ফটোগুলো নিয়ে কেট হাসপাতালে যায় এবং ওয়ানিসাকে দেখিয়ে বলে, দেখো শীঘ্রই আমাদের বিয়ে, ছাট তোমাকে ভালোবাসে না, আমাকে ভালোবাসে। ফটো দেখে আর এসব শুনে ওয়ানিসার মানসিক অবস্থা আরো ভেঙে পড়ে আর আবার হ্যালিউসিনেশন শুরু হয়। গুন্ডাগুলো তাকে আবারও রেপ করতে আসছে, আর এজন্যই সে পালিয়ে ছাদে চলে যায় এবং সেখান থেকে পড়ে মরে যায়। গল্পের শুরুতে আপনাদের যে ঘটনাটা বলেছিলাম তার পেছনে মূল কাহিনী আসলে এটাই ছিল। যাই হোক, পরের দিন ওয়ানিসার ফিউনারেলের আয়োজন করা হয়। বাবা মায়ের পরে এখন বোনটাকেও হারিয়ে আকির মানসিক অবস্থা বিধ্বস্ত হয়ে যায়। কারোর সাথে কথা বলার মতো অবস্থাতেও সে ছিল না। এরই মধ্যে আবার সেখানে ছাট আর সাবা চলে আসে। সাবা ছাটকে বারণ করে ভেতরে না যেতে, কারণ আকি এটা ভালোভাবে নেবে না। তবুও ছাট জেদ ধরে বলে বেঁচে থাকতে সে ওয়ানিসার সম্মান বাঁচাতে পারেনি, তাই মরার পর অন্তত তাকে সে সম্মান জানাতে চায়। ভেতরে গিয়ে ছাট ওয়ানিসার ফটোর সামনে বসে উইশ করছিল, তখন আকি তাকে দেখে রেগে যায় আর মারধর করে তাকে বাড়ি থেকে বের করে দেয়। এরপর কেটে যায় কয়েকদিন। একদিন ব্রেকফাস্ট টেবিলে বসে খবরের কাগজ পড়ার সময় আকি ছাট আর কেটের বিয়ের নিউজটা দেখতে পায়। এটা দেখে সে আবারও প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে আর সিদ্ধান্ত নেয় সে যেভাবে যতটা কষ্ট পেয়েছে সে ছাটকেও ততটাই কষ্ট দেবে। এরপর একদিন সুযোগ বুঝে আকি ছাটের বোন সাবাকে কিডন্যাপ করে নেয়। সকালে সাবা জ্ঞান ফিরলে দেখে তাকে একটা ঘরে আটকে রাখা হয়েছে এবং তার পা শেকল দিয়ে বাঁধা। কিছুক্ষণ পরেই সে আকিকে ঘরের ভেতরে আসতে দেখতে পায়। আকি তাকে জানায়, তোমার ভাইয়ের জন্য আমার বোনকে মরতে হয়েছে, আর এখন সে সুখে সংসার করছে, এটা আমি হতে দেব না। যতদিন না আমার প্রতিশোধ শেষ হচ্ছে তুমি এখানেই বন্দী থাকবে। এসব শুনে সাবা বোঝানোর চেষ্টা করে ওয়ানিসার মৃত্যুতে ছাটের কোনো দোষ নেই, কিন্তু আকি সেটা বুঝতে চায় না। সে দরজা আটকে বাইরে চলে যায়। এদিকে সাবার খোঁজ না পেয়ে ছাটের বাড়িতে সবাই অস্থির হয়ে পড়ে। চারিদিকে খোঁজ লাগিয়েও সাবার কোনো ট্রেস পাওয়া যাচ্ছিল না। এর মধ্যে আবার কেট ঘ্যান ঘ্যান জুড়ে দেয়, টাকা দাও টাকা দাও। কেটের এরকম আচরণ দেখে সবাই বিরক্ত হয়ে ওঠে। আসলে কেট তো টাকার জন্যই ছাটকে বিয়ে করেছিল, এখন সবাই সেটা টের পাচ্ছে। অন্যদিকে আকি আবার সাবাকে টর্চার করতে শুরু করে। সে ক্ষুধার্ত সাবার সামনে বসে খাবার খায়, তাকে চেইন বাঁধা অবস্থায় কুকুরের মতো টেনে সমুদ্রের ধারে নিয়ে যায়। এরই মধ্যে সাবা সুযোগ পেয়ে আকির চোখে বালু ছুঁড়ে মেরে পালাতে গিয়ে সমুদ্রের মধ্যে নেমে যায়। সে ঢেউয়ের তোড়ে প্রায় মরেই যাচ্ছিল। তখন আকি গিয়ে তাকে বাঁচিয়ে আনে, তারপর সিআরপি দিয়ে বাঁচিয়ে তোলে, তারপর তাকে আবারও বন্দি ঘরে এনে রাখে। আকি সাবাকে একটা আইল্যান্ডে তার এক বিশ্বস্ত পরিবারের আন্ডারে রেখেছিল, যাতে তার ঠিকভাবে খেয়াল রাখা যায়। তার ক্ষতি করার উদ্দেশ্য আকির ছিল না, সে শুধু ছাটকে বোঝাতে চেয়েছিল বোন হারানোর কি কষ্ট। সকালে ঘুম ভাঙলে সাবা দেখে তার শরীরে অন্য কাপড়। এটা দেখে সে আকিকে জিজ্ঞাসা করে তার কাপড় কে চেঞ্জ করেছে। আকি তাকে টেনশনে ফেলার জন্য বলে সেই কাপড় চেঞ্জ করেছে। এটা শুনে সাবা অস্থির হয়ে আকিকে খামচাতে শুরু করে। তখন এই বাড়ির বউ মায়েন এসে জানায় সাবার কাপড় সেই চেঞ্জ করেছে। এটা শুনে সাবা শান্ত হয়। মায়েন সাবার জন্য খাবার রেখে যায়, কিন্তু সাবা খাবে না বলে জানিয়ে দেয়। এতে আকি রেগে যায় এবং খাবারগুলো জোর করে সাবার মুখে ঠেসে দিতে শুরু করে। এতে ফ্লোরে সব খাবার পড়ে যায়। তখন আকি একটা ঝাড়ু এনে দিয়ে বলে সাবা যেন মেঝে পরিষ্কার করে রাখে। রাতে আকি ফিরে দেখে সাবা এখনো ঘর পরিষ্কার করেনি। সে একটা চাটাই এনে সাবাকে বলে আজ তাকে নিচে শুতে হবে। সাবা রাজি না হলে তাকে জোর করে বেড থেকে নামিয়ে দিয়ে নিজেই শুয়ে পড়ে। তাই বাধ্য হয়ে সাবা রুম পরিষ্কার করে নিচেই শুয়ে পড়ে। সকালে সাবাকে জোর করে আকি ঘুম থেকে ডেকে তোলে, তারপর তাকে রান্না বান্না করতে বলে। সাবা প্রথমে রাজি হয় না, কিন্তু আকির বকাবকিতে সে রাজি হয়ে যায়।
তবে সে বলে কাজের আগে সে দাঁত ব্রাশ আর গোসল করতে চায়, তাই আকি তাকে টেনে জঙ্গলের মধ্যে নিয়ে যায়। সাবা জোর জবরদস্তি করতে থাকে আর জিজ্ঞাসা করে তাকে সে কোথায় নিয়ে যাচ্ছে। তখন আকি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সেই সুযোগে সাবা পড়ে থাকা একটা ডাল তুলে আকির পায়ে আঘাত করে এবং পালিয়ে যায়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই আকি তাকে ধরে ফেলে এবং গাছের সাথে বেঁধে দেয়। সে গাছের সাথে বেঁধে রাখার এই দৃশ্য ভিডিও রেকর্ডও করে নেয়। তারপর এক বালতি পানি এনে সাবার মাথায় ঢেলে দেয় এবং বলে, গোসল করবে বলেছিলে না, নাও এবার তোমার গোসল করা হয়ে গেল। এদিকে ছাদের কাছে সাবার বন্দি থাকার ভিডিওটা পৌঁছাতেই সে অস্থির হয়ে পড়ে। তাকে ভিডিওর সাথে আকি একটা মেসেজও পাঠায়। মেসেজে সে বলে বোনকে ফিরে পেতে চাইলে যেন সে থানা পুলিশ না করে। ছাদ অনেক ভাবার পরে সন্দেহ করে হয়তো এই কাজটা আকি করেছে, কারণ সে ছাড়া তাদের আর কোনো শত্রু নেই। পরের দিন সকালে আকি বাড়ির স্বামী স্ত্রীকে দায়িত্ব দেয় তারা যেন সাবাকে দেখে রাখে, কারণ আকি শহরে ব্যবসার কাজে যাচ্ছে। আকি শহরে গিয়ে জিকে পাঠিয়ে দেয় ছাটের অফিসে চাকরিতে জয়েন করার জন্য, যাতে জি ছাটের ওপরে নজর রাখতে পারে। জি ছাটের সাথে কথা বলে বুঝতে পারে সে অলরেডি আকির ওপরে ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছে। এটা সে আকিকে জানিয়ে দেয়। এতে আকি আরো সাবধান হওয়ার জন্য আবারও জঙ্গলে ফিরে আসে, কিন্তু এসেই শোনে সাবা নাকি পালিয়ে গেছে। আকি জানে এই জঙ্গল থেকে সাবা সহজে বের হতে পারবে না, কারণ এই জঙ্গলটা খুব বড় এবং ঘন, সেই সাথে লোকালয় থেকে বিচ্ছিন্ন। তবে এই জঙ্গলে ভয়ঙ্কর শিকারী এবং হিংস্র প্রাণীরা আছে, তাই সাবার বিপদে পড়ার সম্ভাবনা অনেক বেশি। এই জন্য আকি অস্থির হয়ে সাবাকে খুঁজতে শুরু করে। সে একসময় সাবাকে পায়ে আঘাত পেয়ে আহত অবস্থায় খুঁজেও পায়। সাবার ঠিক পাশেই একটা বিষাক্ত সাপ ছিল। সাবাকে বাঁচাতে গিয়ে আকি নিজেই সাপের ছোবল খায়। সাবা আকিকে সাহায্য করার চেষ্টা করে, তখন আকি বলে, এবারই তো তোমার পালিয়ে যাওয়ার সেরা সুযোগ, যাও পালিয়ে যাও। তখন সাবা বলে, আমি তোমার মতো নিষ্ঠুর না। এরপর সাবা আকিকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। মায়েন এবং তার স্বামী খেম আকিকে ঔষধ খাওয়ায় এবং পায়ে ব্যান্ডেজ করে দেয়। সাবা আকির জন্য বিছানা রেডি করে দেয়, তারপর নিজেই নিচে শুয়ে পড়ে। সকালে সাবা ঘুম ভেঙে দেখে আকির শরীরে অনেক জ্বর আর সে এখন ঘুম থেকে ওঠেনি। তাই সে আকির বাইরে রাখা স্পিডবোটের চাবি চুরি করে পালিয়ে যাবার চেষ্টা করে, কিন্তু বাইরে গিয়ে সে নিজের মতো বদলে আবারও ফিরে আসে। এদিকে পাটানা কেটকে ডেকে বলে তার 10 মিলিয়ন টাকা লাগবে। কেউ যদি টাকার ব্যবস্থা না করে তাহলে সে সবাইকে জানিয়ে দেবে কেটি প্ল্যান করে ওয়ানিসাকে রেপ করিয়েছিল। এটা শুনে কেইট খুব ঘাবড়ে যায়। অন্যদিকে আকি বুঝে যায় যে ছাদ প্রায় জেনেই গিয়েছে সাবাকে সে কিডন্যাপ করে নিয়েছে। তাই আকি এবার সরাসরি ছাদকে ফোন দেয় এবং হুমকি দিয়ে বলে, ছাদ যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে সাবার সাথেও একই ঘটনা ঘটবে যেটা তার বোনের সাথে ঘটেছিল। ছাদ আকির কথায় খুব ঘাবড়ে যায়। এ সময় জিও জেনে যায় আকি নিজের নীতি নৈতিকতা ভুলে গিয়ে কোনো অন্যায় কাজ করছে। তাই সেও আকির সাথে যোগাযোগ করে, তাকে এই পথ থেকে ফিরিয়ে আনার চেষ্টা করতে থাকে। পরের দিন আকি ঘুম ভেঙে দেখে সাবা রান্না বসিয়েছে। এগিয়ে গিয়ে টুকটাক কথা থেকে তাদের মধ্যে আবারও ঝগড়া শুরু হয়ে যায়। কথার ফাঁকে আকি বলে দেয় সাবা কখনোই জঙ্গল থেকে বের হতে পারবে না। সে যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে তাকে মেরে এখানেই পুঁতে রাখবে। আড়াল থেকে মায়েন কথাগুলো শুনে ফেলে আর দৌড়ে খেমের কাছে গিয়ে বলে তাদের বস অন্যায় করছে। সে যেভাবে মেয়েটাকে আটকে রেখেছে এতে পুলিশ জেনে গেলে তারাও ফেঁসে যাবে। কিন্তু খেম তাকে বাধা দিয়ে বলে আকি তাদের অনেক সাহায্য করেছে, তাই সে যা বলবে তাদের সেটাই পালন করতে হবে। এতে করে মায়েনের মনে ভয় আরো বেশি বেড়ে যায়। আর এই সুযোগটাই সাবা কাজে লাগিয়ে মায়েনের কান ভাঙাতে থাকে। তাকে বোঝায় সে যদি সাবাকে পালানোর ব্যবস্থা করে দেয় তাহলে সে বেঁচে যাবে, আর তা না করলে তারা তো জেলে যাবেই, সাথে তার ছেলেটাও অনাথ হয়ে যাবে। এসব শুনে মায়েন খুব ঘাবড়ে যায় আর সেখান থেকে দ্রুত সরে যায়। পরের দিন সাবা জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছিল। হঠাৎ সে দেখতে পায় মায়েনের ছেলে ফুন পুকুর পাড়ে খেলার সময় পানির ভেতরে পড়ে গেছে। তাকে বাঁচাতে সাবাও পানিতে ঝাঁপ দেয়। কিছুক্ষণের মধ্যে ফুনকে খুঁজতে মায়েন, খেম আর আকিও চলে আসে। তারা নিজের চোখে সাবার ফুনকে উদ্ধার করে আনার দৃশ্য দেখতে পায়। এতে সাবার প্রতি মায়েনের কৃতজ্ঞতাবোধ কাজ করে। তাই সেদিন রাতে মায়েন সাবাকে চুপি চুপি বলে আগামীকাল সকালে সে আর খেম শহরে যাবে, তাই সাবা পালাতে চাইলে সে যেন বোটের মধ্যে আগে থেকেই লুকিয়ে থাকে। সাবা মুক্তি পাওয়ার আনন্দে খুব খুশি হয়। সকালে সাবা চুপি চুপি উঠে আগেই বোটে গিয়ে বসে থাকে। মায়েন আর খেম বোটে যাচ্ছিল, তখন আকি তাদের থামিয়ে দিয়ে বলে সে নিজেই শহরে যাবে। খেমের কাছে চাবি নিয়ে সে নিজেই বোটে উঠে গিয়ে বসে। মায়েন আতঙ্কিত হয়ে তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু কাজ হয় না।
ফেরার পথে মায়েনের মুড অফ দেখে খেম তাকে কারণ জিজ্ঞাসা করলে মায়েন সত্যি কথাটা বলে দেয় যে সে সাবাকে পালাতে সাহায্য করছিল। এটা শুনে খেম রেগে যায়। দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। এদিকে বোট বন্দরে থামিয়ে আকি নেমে যাওয়ার পরে সাবা খুব আনন্দের সাথে বের হয়। তারপর মানুষের কাছে জেনে নেয় কিভাবে সে ব্যাংককে যেতে পারবে। সে ব্যাংককে যাওয়ার জন্য একটা লেগুনাতে উঠে বসে। তখনই আকি চলে আসে আর সাবাকে টেনে নামিয়ে নেয়। আকি বলে সে গতরাতেই সাবাকে মায়েনের সাথে পালানোর ব্যাপারে কথা বলতে শুনে ফেলেছিল। সাবা আকির সাথে যেতে চাইছিল না দেখে সবাই আকিকে বাধা দিচ্ছিল। তখন আকি তাদের বলে এই মেয়েটি তার স্ত্রী প্রেমিকের কাছে যাওয়ার জন্য সে তাকে এবং সন্তানকে ফেলে পালিয়ে যাচ্ছিল। মানুষকে বিশ্বাস করাতে সে সাবাকে কিসও করে দেয়। সাবাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার সময় আকি তার বন্ধু আদুনকেও দেখতে পায়। সে আকির আইল্যান্ডের দিকেই যাচ্ছিল। এটা দেখে আকি বিরক্ত হয়, কারণ সে আদুনকে বলে রেখেছিল কোনো পরিস্থিতিতেই সে যেন আইল্যান্ডের জঙ্গলে না আসে। আকি খেমকে ফোন দিয়ে জানিয়ে রাখে তার এক বন্ধু যাচ্ছে, তাই খেম যেন সাবার সব জিনিসপত্র সরিয়ে রাখে। আর আদুন যেন জানতে না পারে আকি সাবাকে এখনো সেখানেই রেখেছে। এরপর আদুন জঙ্গলে গিয়ে দেখে সেখানে সাবা নেই। এতে সে ধরে নেয় আকি সাবাকে অন্য কোথাও সরিয়ে নিয়ে গেছে। আসলে আদুনকে জি পাঠিয়েছিল যাতে সে আকিকে অন্যায় করা থেকে আটকাতে পারে, কারণ জি ছাটের সাথে এতদিন থেকে বুঝে গিয়েছে ওয়ানিসার মৃত্যুর পেছনে ছাটের কোনো দোষ নেই। তাছাড়া ছাট মন থেকে কেটকে বিয়ে করেনি, তাদের মাঝে সম্পর্ক একদমই ভালো নেই। যাই হোক, অনেকক্ষণ পর আকি একটা আইসল্যান্ডে ফিরে আসে আর সাথে সাবা ছিল না। তাকে দেখে খুব রাগান্বিত লাগছিল। মায়েন আর খেম ভাবে সাবা হয়তো পালিয়ে গেছে আর এর আগে আকি নিশ্চয়ই তাদের খবর খারাপ করে দেবে। তারা বেশ আতঙ্কে পড়ে যায়। আকি আদুনের সাথে দেখা করলে আদুন সাবার ব্যাপারে জিজ্ঞাসা করে। আকি জানায় সাবা পালিয়ে গেছে। তখন খেম আর মায়েনও চলে আসে আর কান্নাকাটি করে আকির কাছে ক্ষমা চায়। আকি তাদের লাস্ট ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেয়। আদুনও ধরে নেয় সাবা সত্যি পালিয়ে গেছে। আদুন রাতে ঘুমিয়ে গেলে আকি সাবাকে বোট থেকে বের করে আনে। আকি সাবাকে এতক্ষণ বোটেই লুকিয়ে রেখেছিল। সাবাকে এনে সে মায়েন আর খেমের সামনে রেখে বলে আদুন চলে না যাওয়া পর্যন্ত তারা যেন সাবাকে নিজেদের ঘরে লুকিয়ে রাখে, আর এবার যদি তারা সাবাকে পালাতে সাহায্য করে তাহলে মৃত্যু নিশ্চিত। সকালে আদুন চলে যাওয়ার জন্য বোটে উঠছিল। তখন হাত পা মুখ বাঁধা অবস্থায় সাবা ছটফট করছিল। তখন সে ফুনকে পেয়ে তাকে ইশারা করে মুখ খুলে দিতে বলে। ফুন মুখ খুলে দিলে সে বলে তার হাতের বাঁধন খুলে দিতে। ফুন না বুঝে বাঁধন খুলে দিচ্ছিল। তখন মায়েন এসে ছেলেকে আটকে দেয়। সাবা মায়েনকে রিকোয়েস্ট করে তাকে হেল্প করার জন্য, কিন্তু মায়েনের আর সেই সাহস ছিল না। একটু পরে আদুনকে বিদায় জানিয়ে আকি চলে আসে। আকি বাঁধন খুলে দিলে সাবা তাকে থাপ্পড় মারে, আর আকি রাগ করে সাবাকে চুমু খেয়ে দেয়। এতে সাবা আবারও থাপ্পড় মারে। তখন আকি আবারও চুমু খায়। তারপর বলে তুমি যতবার আমাকে থাপ্পড় মারবে আমি ততবার তোমাকে কিস করব। এতে সাবা কাঁদতে কাঁদতে বের হয়ে সমুদ্রে নেমে যায়, কিন্তু ততক্ষণে তো আদুন চলে গিয়েছিল। সাবা চিৎকার করে বলতে থাকে আই হেট ইউ। এদিকে ডিটেকটিভের মাধ্যমে ছাড় জেনে যায় আকি সাবাকে আইল্যান্ডে বন্দি করে রেখেছে। সে বোনকে উদ্ধার করার জন্য প্রস্তুতি নিতে থাকে। অন্যদিকে রাতে আকি আর সাবার মধ্যে আবারও ঝগড়া লেগে যায়। আকি সাবাকে রেপ করার ভয় দেখায় এবং জোর জবরদস্তি শুরু করে আর বলে সে তাকে ঠিক ততটাই কষ্ট দেবে যতটা কষ্ট তার বোন পেয়েছে। তারপর আকি সাবার সাথে জোর করে শারীরিক সম্পর্ক করে। ফলে এই ঘটনায় সারা রাত জেগে থেকে সকালে সাবার ফ্রাস্ট্রেশন চরমে পৌঁছে যায়। তাই সে একটা আয়না ভেঙে সেটার কাজ দিয়ে নিজের হাতে শিরা কেটে ফেলে। আকি সাবাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সাবা প্রচুর অবাধ্য আচরণ করতে করতে একসময় অজ্ঞান হয়ে যায়। একে তো ঠিকমতো খাওয়া দাওয়া নেই, তার উপর আবার রক্তক্ষরণে তার শরীর দুর্বল হয়ে গিয়েছিল। তাই আকি তাকে হাসপাতালে ভর্তি করে। স্যালাইন এবং ইনজেকশন দিয়ে সাবা সুস্থ হয়ে ওঠে। আকি সাবাকে আবারও আইল্যান্ডে ফিরিয়ে নিয়ে আসে। সকালে ছাট সাবাকে ফিরিয়ে আনার জন্য বের হচ্ছিল। তখন সে জি কে ফোন দিয়ে বলে সে আজ অফিসে আসতে পারবে না, কারণ সে আকির মোকাবিলা করতে যাচ্ছে। এটা শুনে জি খুব ঘাবড়ে যায়। সে ছাটকে আটকানোর জন্য বলে অফিসে তার জরুরি কিছু পেপারে সাইন করানোর আছে, তাকে আসতেই হবে। বাধ্য হয়ে ছাট অফিসে আসে। তখন জি আদুনকে ফোন দিয়ে বলে সে যেন দ্রুত আকিকে অ্যালার্ট করে দেয়। ছাট সাইন শেষ করলে জি বলে সেও ছাটের সাথে যাবে। ছাট তাকে সাথে নিয়ে যেতে রাজি হয়ে যায়। রাতে সাবাকে বিছানায় শুইয়ে দিয়ে আকি সমুদ্রের দিকে গিয়েছিল। তখন দুজন স্মাগলার পুরো বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এই স্মাগলার দুজন জঙ্গল থেকে অবৈধভাবে গাছ কেটে বিক্রি করা গ্রুপের সদস্য ছিল। ওরা আকির জন্য নিজেদের অবৈধ কাজ চালিয়ে যেতে পারছিল না, তাই তাকে হত্যার জন্যই আগুন লাগিয়েছিল। যাই হোক,
খেম তো পরিবার নিয়ে বাইরে বেরিয়ে যায়, কিন্তু সাবা আটকে পড়ে এবং আতঙ্কে অজ্ঞান হয়ে যায়। তখন আকি এসে লাইফের রিস্ক নিয়ে আগুনের ভেতর থেকে সাবাকে বাঁচিয়ে আনে। সকালে জ্ঞান ফিরলে সাবা বিশ্বাসই করতে পারে না আকি তাকে বাঁচিয়েছে। আকি খেমের পরিবারকে বোট নিয়ে শহরে পাঠিয়ে দেয় যাতে তাদের উপর কোনো বিপদ না আসে, আর আকি সাবাকে নিয়ে সেখানেই থেকে যায় যাতে সে স্মাগলারদের আটকাতে পারে। এদিকে ছাটকেজি যতটা সম্ভব বিভিন্ন অজুহাতে দেরি করানোর চেষ্টা করছিল যাতে আদুন আকির কাছে অ্যালার্ট পাঠাতে পারে। ছাট অনেক ছটফট করলেও সে জিয়ের প্ল্যান কোনোভাবেই বুঝতে পারে না। অন্যদিকে জঙ্গলে সাবা ঝর্ণার ধারে হাত মুখ ধুতে গিয়েছিল, তখন সে আবারও সেই স্মাগলারদের সামনে পড়ে যায়। স্মাগলাররা তার সাথে উল্টাপাল্টা করার চেষ্টা করে, তখন আকি এসে তাদের সাথে ফাইট শুরু করে দেয়। সে সাবাকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করে। যে সাবা সবসময় আকির থেকে পালানোর চেষ্টা করত, সে আজ আকিকে আশ্রয় করে বাঁচার চেষ্টা করছিল। এরই মধ্যে আবার আদুন খেমকে নিয়ে সেখানে চলে আসে এবং স্মাগলার দুজনকে ধরে ফেলে। কিছুক্ষণ পর ছাট এবং জিও পুলিশ নিয়ে সেখানে চলে আসে। পুলিশ স্মাগলার দুজনকে ধরে ফেলে। সাবা দৌড়ে গিয়ে ভাইকে জড়িয়ে ধরে। ছাট পুলিশ দিয়ে আকিকেও ধরিয়ে দেয়। পুলিশ হাতকড়া পরিয়ে আকিকে নিয়ে যায়। যাওয়ার আগে আকি সাবা এবং ছাটের দিকে একবার তাকায়, যে তাকানোর একটাই মানে, তোমরা আমার বোনকে রেইপিস্টের মুখে ঠেলে দিয়েছিলে, অথচ আজ আমি রেইপিস্টের হাত থেকে সাবাকে বাঁচালাম। সাবা আকির চোখের দিকে তাকাতে পারছিল না। পথে সে একদমই চুপচাপ ছিল। বাড়িতে ফিরেও সে আর কারোর সাথে কথা বলে না। সকালে ছাট সাবাকে জিজ্ঞাসা করে আকি তার সাথে আজেবাজে কিছু করেছে কিনা। সাবা বলে আকি তার সাথে কিছুই করেনি, সে শুধু প্রতিশোধ নিতে মেন্টালি টর্চার করেছে, এর বেশি কিছু না। এরপর সাবা থানা থেকে কেস তুলে নেয় এবং স্বীকারোক্তি দেয় আকি নির্দোষ। সে নিজ ইচ্ছেতে আকির সাথে জঙ্গলে গিয়েছিল। তার এই স্বীকারোক্তির পর পুলিশ আকিকে ছেড়ে দেয়। কি ভাবতে থাকে, এত টর্চার করার পর সাবা তার কেস কেন তুলেনি। ছাট বোনের মন ভালো করার জন্য তাকে রেস্টুরেন্টে ডিনারে নিয়ে যায়। সেখানে গোপনে পাটানা আর কেটও দেখা করতে গিয়েছিল। সাবা তাদের দুজনকে কথা বলতে দেখে ফেলে। পাটানাকে দেখেই তার মনে পড়ে যায় এই লোকটাই তাদের বাড়ির পার্টিতে ওয়ানিসাকে জোর করে ড্রিঙ্ক করাচ্ছিল। এটা দেখে সাবার মনে সন্দেহ জাগে কেটের সাথে পাটানার কি সম্পর্ক, আর তারা গোপনে দেখাই বা কেন করে। সে ব্যাপারটা খতিয়ে দেখার কথা ভাবে। কয়েকদিন পর ওয়ানিসার রেপ কেসের ব্যাপারে পুলিশ নতুন তথ্য জানায়। ওয়ানিসাকে যারা রেপ করেছিল তাদের পুরো গ্যাংই ভেজাল ড্রাগসের কারণে মারা গিয়েছে। এটা শুনে আকি আরো ক্ষেপে যায়। সেভাবে ছাট হয়তো টাকা খাইয়ে লোক লাগিয়ে সব প্রমাণ লোপাট করেছে। তাই সে নিজেই ছাটকে মারার জন্য তার অফিসে যায়। সেখানে গিয়ে তার সাবার সাথে দেখা হয়ে যায়। সাবা আকির উদ্দেশ্য বুঝতে পেরে তাকে টেনে পার্কিং লটে নিয়ে যায়। সে আকিকে বাধা দেওয়ার চেষ্টা করে, এতে আকি তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। এ সময় ছাট জিকে নিয়ে সেখানে চলে আসে। সে ভাবে আকি আবারও তার বোনকে আঘাত করছে, তাই সে আকিকে মারতে যায় এবং দুজনের মাঝে হাতাহাতি শুরু হয়ে যায়। এক পর্যায়ে ছাট আকির দিকে গান পয়েন্ট করে। তখন আকি হেসে বলে, যদি নিজের বোনকে বিয়ের আগেই বিধবা করতে চাস তাহলে গুলি চালা। এটা শুনে ছাট থমকে যায়। সাবাও বিব্রত হয়ে নিজের মুখটা নামিয়ে রাখে। ছাট আকিকে আর কিছু না করে সাবাকে নিয়ে ফিরে আসে। সাবা স্বীকার করে তাদের মধ্যে সবকিছু হয়ে গেছে, আর এটা সাবা মেনেও নিয়েছে। সে চায় না ছাট আকির কোনো ক্ষতি করুক। বোনের কথা ছাট মেনে নেয় আর কথা দেয় সে আকির কোনো ক্ষতি করবে না। অন্যদিকে জি আকির ওপর প্রচন্ড আপসেট হয়। আকি এতটা নিচে নেমে যাবে সে ভাবতেও পারেনি। তাছাড়া তাদের মধ্যে রিলেশন ছিল, তবুও আকি এরকম কাজ কিভাবে করলো। জি আকির সাথে তখনই ব্রেকআপ করে কাঁদতে কাঁদতে চলে যায়। রাতে সাবা একটা বারে যায়। সে আগে থেকেই জানতো কেট এখানে পাটানার সাথে দেখা করতে আসবে, কিন্তু সাবা জানতো না তাকে ফলো করে আকিও সেখানে চলে এসেছে। সাবা কেট এবং পাটানার সাথে বসে এবং পাটানাকে ওয়ানিসার ব্যাপারে জেরা করতে শুরু করে। আড়াল থেকে তাদের এই দৃশ্য আকিও দেখছিল। পাটানা কথায় কথায় কেটের সিক্রেট প্রায় ফাঁস করেই দিচ্ছিল। তখন কেট সাবাকে টেনে নিয়ে বাইরে চলে যায়। তারপর তাকে গোয়েন্দাগিরি না করে বাড়ি চলে যেতে বলে। কেট চলে গেলে সাবার সামনে আকি চলে আসে এবং সাবাকে জিজ্ঞাসা করে সে এখানে পাটানার সাথে কি করছে। সাবা বলে, এটা আমার পার্সোনাল কাজ, তোমার নাক গলানো লাগবে না। তখন আকি তাকে জোরাজুরি শুরু করে এবং বলে, আমার বউ অন্য পুরুষের সাথে সময় কাটাবে, এটা তো আমি মানতে পারি না। আকি প্রেশার দিতেই সাবা অজ্ঞান হয়ে যায়। তাই আকি তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। প্রথমে মনে হয়েছিল সাবা প্রেগনেন্ট,
কিন্তু ডাক্তার জানায় শারীরিক দুর্বলতার জন্যই সাবার এমন হচ্ছে। ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে আকি সাবাকে তার বাড়ির সামনে নামিয়ে দিয়ে যায়। ছাটের পুরো ফ্যামিলি একটা অকশনে গিয়েছিল, সেখানে আকিও যায়। সেখানে গিয়ে আকির সাথে ছাটের বাবার মুখোমুখি দেখা হয়ে যায়। আকি ছাটের বাবাকে আবারও তার নিজের বাবার মৃত্যুর জন্য দায়ী করতে থাকে। এসব অপবাদ শুনে ছাটের বাবার বুক ব্যথা শুরু হয়ে যায়। তখন সাবা আকিকে সাবধান করে দেয় সে যেন তার বাবাকে নিয়ে আর একটাও খারাপ কথা না বলে। তখন আকি রাগ করে বলে তার বাবার সাথে যারা বিশ্বাসঘাতকতা করেছে সে তাদের মৃত্যু দেখতে চায়। এটা বলেই সে চলে যায় অন্য সাইডে। কিছুক্ষণ পর কেট দেখতে পায় জি আর ছাট গল্প করছে। এটা দেখে সে রেগে যায় আর জি এর ওপর হাত তুলে দেয়। পরিবারের সবাই চলে আসতে জি আর সিন ক্রিয়েট না করে বাইরে চলে যায়। কিন্তু কেটের রাগ তবুও শান্ত হয় না। সে পাটানাকে ফোন দিয়ে বলে কয়েকজন লোক ভাড়া করতে যারা ওয়ানিসার মতো জিয়েরও একই অবস্থা করবে। কেটের এই কথাটা ছাটের বাবা শুনে ফেলে এবং বলে তুমি তাহলে ওয়ানিসার ক্ষতি করেছিলে। ছাটের বাবাকে দেখে কেট দৌড়ে পালানোর চেষ্টা করে। এতে ছাটের বাবাও তাকে ধাওয়া করে। এই দৃশ্যটা আকি দেখতে পেয়ে সেও এগিয়ে যায়। সিঁড়ির কাছে গিয়ে ছাটের বাবা কেটকে আটকে ফেলে এবং তাকে থ্রেট দেয় তিনি সবাইকে কেটের কৃতকর্মের কথা বলে দেবেন। তাই নিজেকে বাঁচাতে কেট ওনাকে ধাক্কা মেরে সিঁড়ি থেকে ফেলে দেয়। তখন আকি সেখানে চলে আসে আর ওনাকে বাঁচানোর চেষ্টা করে। উনি জ্ঞান হারানোর আগে বলার চেষ্টা করেন কেট ওয়ানিসার ক্ষতি করেছে, কিন্তু পুরোটা বলার আগেই উনি জ্ঞান হারিয়ে ফেলেন। এরই মধ্যে আবার পরিবারের বাকি সবাই সেখানে চলে আসে। সাবা বাবার কাছে আকিকে বসে থাকতে দেখে ভাবে সেই তার বাবাকে অ্যাটাক করেছে। যেহেতু একটু আগেই সে থ্রেট দিয়েছিল, তাই সে আকিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। বাবাকে হাসপাতালে নেয়ার পর ডাক্তার জানায় উনি দীর্ঘ সময়ের জন্য কোমায় চলে গিয়েছেন। সবাই কান্নায় ভেঙে পড়লেও কেটের মুখে হাসি ফুটে ওঠে। পরের দিন আকির বাড়িতে পুলিশ আসে। তার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট এসেছে। সে নাকি ছাটের বাবাকে সিঁড়ি থেকে ফেলে দিয়ে মারার চেষ্টা করেছে, আর সেই দৃশ্য কেট নিজের চোখে দেখেছে। কেট থানায় গিয়ে আই উইটনেস হিসেবে সাক্ষী দেয়, যার জন্য পুলিশ আকিকে জেলে ঢুকিয়ে দেয়। এই ঘটনায় কেটের খুশি থামছিলই না। সে মনে মনে বলে যাক, সাপও মরল, লাঠিও ভাঙল না। যদিও আকিকে বেশিক্ষণ আটকে রাখা সম্ভব হয় না। আদুন গিয়ে আকির জামিন করিয়ে নিয়ে আসে। তারপর আকি সোজা গিয়ে কেটের সামনে উপস্থিত হয় আর তাকে জিজ্ঞাসা করে সে তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী কেন দিল। কেট নির্দোষ হবার ভান ধরে বলে ছাড় তাকে মিথ্যা সাক্ষী দিতে বাধ্য করেছিল, আর সাবাও চেয়েছিল সে মিথ্যা সাক্ষী দেখ, কারণ সাবা সারুত নামে একজনকে বিয়ে করছে। সে আকির সাথে কখনোই থাকতে চায় না। এটা শুনে আকি আর তাকে কিছু বলে না, কারণ তার প্ল্যান কাজ করে গেছে। আসলে সে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য কেটের এই সাক্ষী নিজের মোবাইলে রেকর্ড করে নেয়। কেটের কাছ থেকে বেরিয়ে আকি সাবার সাথে দেখা করতে চায়। মাঝ রাস্তায় সাবাকে দাঁড় করিয়ে তাকে নিজের গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা করছিল, কারণ সে সাবার সাথে কথা বলতে চায়। কিন্তু তখনই কয়েকজন গুন্ডা এসে সাবাকে আকির সামনে থেকে তুলে নিয়ে যায়। আকিও সাবাকে বাঁচাতে তাদের পিছু করে। আকি আদুনের কাছেও গুন্ডাদের গাড়ির নম্বর জানিয়ে দেয় যাতে গাড়িটা ট্রেস করা যায়। এদিকে সাবার বাড়িতে সবাই অস্থির হয়ে পড়ে সাবা না ফেরার জন্য। তাদের কাছে হঠাৎ পুলিশের ফোন আসে এবং তাদের থানায় ডাকা হয়। পুলিশ তাদের একটা সিসিটিভি ফুটেজ দেখায়, যেটা দেখে বোঝা যাচ্ছিল সাবা কিডন্যাপড হয়েছে আর আকি তাকে বাঁচানোর চেষ্টা করছে। গুন্ডারা তাদের আস্তানাতে সাবাকে নিয়ে যায়। তারা যে শুধুই সাবাকে কিডন্যাপ করেছে তা কিন্তু না, তারা জিকেও তুলে এনেছে। আর এসব কিছুই হয়েছে পাটানার নির্দেশে। কেউ পাটানাকে বলেছিল শুধু জিকে কিডন্যাপ করতে, কিন্তু সে টাকা হাতানোর জন্য সাবাকেও কিডন্যাপ করে এনেছে। কিছুক্ষণের ভেতরে তাদের ফলো করে আকি সেখানে চলে আসে। আকির সাথে তাদের ফাইট শুরু হয়। এরই মধ্যে আবার পুলিশ নিয়ে ছাটও চলে আসে। সাবা আকিকে নিয়ে ব্যস্ত হয়ে যায় আর ছাট জি এর কাছে গিয়ে দাঁড়ায়। জি আতঙ্কে ছাটকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। যদিও পাটানা তার দলবল নিয়ে ততক্ষণে পালিয়ে যায়। পরের দিন জি অফিসে নিজে জিনিসপত্র নিতে যায়, তখন তার ছাটের সাথে দেখা হয়ে যায়। জি ছাটকে তার এখানে চাকরিতে জয়েন করার আসল উদ্দেশ্যটা জানায়। জি জানায় সে ওয়ানিসার ব্যাপারে ইনভেস্টিগেট করতেই এই অফিসে জয়েন করেছিল, আর তাদের সন্দেহ কেট এবং পাটানা দুজনেই ওয়ানিসার ব্যাপারটাতে জড়িত। এটা শুনে ছাট ভাবনায় পড়ে যায়। এরপর জি সাবার কাছেও বিদায় নিতে যায়। সে সাবাকে জানায় আকি আর তার মধ্যে একসময় রিলেশন ছিল, কিন্তু এখন তাদের ব্রেকআপ হয়ে গেছে, কারণ আকি এখন সাবাকে ভালোবাসে। কথাগুলো শুনে সাবা তেমন একটা রিয়্যাক্ট করে না, সে চুপ হয়ে যায়।
অফিসের কাজ শেষ করে জি হাসপাতালে আকির সাথে দেখা করতে আসে। আকি ফাইট করতে গিয়ে গুলি খেয়েছিল, তাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আকি শুধু সাবার জন্য অপেক্ষা করেছিল, কিন্তু সাবা তার সাথে দেখা করতে আসছিল না। এতে সে আপসেট হয়ে যায়। হাসপাতাল থেকে ডিসচার্জ দেওয়ার আগেই সে হাসপাতাল থেকে পালিয়ে আসে। বেরিয়ে এসে আকি সবার প্রথমে কেটকে ফোন করে দেখা করার জন্য ডাকে। কেট দেখা করতে আসলে আকি তাকে মিষ্টি মিষ্টি কথা বলে পটানোর চেষ্টা করে, কিন্তু কেট খুব চালাক ছিল। সে সহজে আকির ফাঁদে পা দেয় না, সূক্ষ্মভাবে ঘটনা সামাল দিয়ে চলে যায়। এরপর আকি সাবার সাথে দেখা করে। সাবা আকিকে দেখে জিজ্ঞাসা করে সে কখন ছাড়া পেয়েছে। তার এভাবে হাসপাতাল থেকে চলে আসা উচিত হয়নি। আকি সাবাকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে মিস করছিলাম তাই চলে এসেছি। সাবা আকিকে সরিয়ে দিয়ে বলে, পাবলিক প্লেসে একদম ঢং করবা না, তোমাকে দেখলেই আমার গা চলে যায়। এসব বলে সাবা রাগ করে চলে যায়। কিন্তু কিছুক্ষণ পরেই আবার আকির জন্য খাবার নিয়ে সে আকির বাড়িতে হাজির হয়, যে খাবারগুলো সে সারাদিন ধরে বানিয়েছে। আকি সাবার সাথে দুষ্টুমি করলে সাবা রাগ দেখিয়ে চলে যেতে চায়। তখন আকি তাকে আটকাতে গেলে হাতে টান লাগে এবং গুলি খাওয়া জায়গায় ব্লিডিং হতে শুরু হয়। তখন সাবার বেশ খারাপ লাগে। সে আকির হাতে ঔষধ লাগিয়ে দেয়। তারপর বাড়ি ফিরে আসলে ছাট তাকে জিজ্ঞাসা করে কোথায় গিয়েছিলে। সাবা মিথ্যা বললেও ছাট সেটা ধরে ফেলে এবং সাবধান করে দিয়ে বলে আকির কাছ থেকে দূরে থাকাটাই তাদের জন্য মঙ্গল। সাবা এমন করে মাথা নাড়ায় যেন সে সব বুঝে গেছে। তারপর নিজের রুমে চলে যায়। পরের দিন আকি সাবাকে ফোন দিয়ে বলে, খিদে পেয়েছে, জলদি খাবার নিয়ে এসো। তুমি খাবার না আনা পর্যন্ত আমি কিচ্ছু খাবো না। সাবা আবারও কান্না করে আকির জন্য খাবার নিয়ে যায়। খাবার টেবিলে বসে আকি নাটক শুরু করে, ওফ মাগো কি ব্যথা হাতে, হাত উঠাতেই পারছি না। সাবা তুমি আমাকে মুখে তুলে খাইয়ে দাও। সাবা ঝুঁকে এসে বলে, তোমার ঢং আমি সব বুঝি, নাটক না করে নিজে খাও। দুজনের মধ্যে আবারও খুনসুটি শুরু হয়ে যায়। পরের দিন ছিল জিয়ের জন্মদিন। ছাট তাকে খুব সুন্দর ফুলের বুকে এবং ডিনারের জন্য একটা ইনভাইটেশন কার্ড পাঠায়। এসব দেখে জিয়ের আনন্দ আর ধরে কোথায়। তখনই আবার আকিও তাকে ফোন করে জন্মদিনে উইশ করে এবং বলে সে জিয়ের জন্য কেক নিয়ে অপেক্ষা করবে, তারা একসাথে জন্মদিন সেলিব্রেট করবে। জি কনফিউশনে পড়ে যায় দুজনের মধ্যে সে এখন কার সাথে জন্মদিন পালন করবে। অনেক ভাবার পর সে ছাটের সাথে জন্মদিন পালন করার সিদ্ধান্ত নেয় এবং ছাটের সাথে রেস্টুরেন্ট ডিনারে যায়। অন্যদিকে আকি বাড়িতে বিরস মুখে কেক নিয়ে বসে থাকে, জি কখন আসবে। জি ছাটের সাথে খুব ভালো সময় কাটিয়ে তারপর আকির সাথে দেখা করতে আসে। আকি জিকে বন্ধুত্ব সুলভ একটা নেকলেস গিফট করে। সে বলে তাদের অতীতের সম্পর্কটার মাঝখানে টেনে না এনে আজ থেকে তারা শুধু বন্ধুই হয়ে থাকবে। আকির কথায় জিও খুব খুশি হয়। সে আকিকে জড়িয়ে ধরে বলে, ঠিক বলেছ, আমাদের বন্ধুত্ব আজীবন অটুট থাকবে। ছাটের মা কেটকে নিয়ে হাসপাতালে ছাটের বাবাকে দেখতে গিয়ে জানতে পারে ছাটের বাবা কোমা থেকে জেগে উঠেছে। ছাটের মা আনন্দে কেবিনে ছুটে যায়। স্বামীকে এতগুলো দিন পর সুস্থ হতে দেখে ছাটের মা আনন্দে পুলকিত হয়ে ওঠে। কিন্তু ছাটের বাবা কেটকে দেখা মাত্রই অস্থির হয়ে পড়েন, ছটফট করতে শুরু করেন। বলার চেষ্টা করেন কেটি তাকে হত্যা চেষ্টা করেছিল, কিন্তু ওনার কথা কেউ বুঝতে পারে না। ডাক্তার ভাবে অনেকদিন পর কোমা থেকে জেগে ওঠায় ব্রেইন ঠিক মতো কাজ করছে না, তাই এমন হচ্ছে। তাই ওনাকে ঘুমের ইনজেকশন দিয়ে দেয়। বিকেলে সাবা বাবার সাথে দেখা করতে যায়। কিছুক্ষণ বসে থাকার পরে বাবার ঘুম ভাঙলে উনি কেটের ব্যাপারে সাবাকে বলতে যাচ্ছিলেন, তখনই কেট সেখানে চলে আসে। কেটকে দেখে সাবার বাবা চুপ করে যান। কেট আবারও সাবার বাবাকে রেস্টে থাকতে বলার অজুহাতে সাবাকে নিয়ে বেরিয়ে যায়। বাইরে কিছু দূর যাবার পর কেট বলে সে তার ব্যাগ কেবিনে ফেলে এসেছে। ব্যাগ আনার অজুহাতে কেবিনে গিয়ে সোফা থেকে একটা বালিশ তুলে সাবার বাবাকে মুখে চাপা দিয়ে মেরে ফেলার ভয় দেখায়। তারপর হুমকি দেয় যদি উনি মুখ খোলেন তাহলে ওয়ানিসার মতো সাবারও একই অবস্থা করবে। হুমকি দিয়ে বেরিয়ে সে সাবাকে নিয়ে চলে যায়। তার একটু পরেই আকি সাবার বাবাকে দেখার জন্য আসে, কিন্তু কেবিনে ঢোকার আগেই নার্স তাকে আটকে দেয় এবং বলে পরিবারের লোকজনের নিষেধ আছে, আকি কখনো আসলে তাকে যেন ঢুকতে দেয়া না হয়। আকি এটা শুনে ফিরে যায়, তবে ওনার জ্ঞান ফিরেছে জানার পর বেশ খুশিও হয়। আকি কেটকে আবারও দেখা করার জন্য ডাকে। কেট আসলে সে কেটকে মোটা অঙ্কের টাকা দেয় এবং এর বিনিময়ে সে তার বোনের মৃত্যুর পেছনে কে দায়ী ছিল সেটা জানতে চায়। আকি জানতো কেটের এখন প্রচুর টাকার প্রয়োজন, কারণ সে এখন নিয়মিত ক্যাসিনোতে যায়। তাছাড়া পাটানার মুখ বন্ধ রাখতে তাকেও প্রতিনিয়ত টাকা দিতে হয়। আকি সবসময়ের জন্য একজন প্রাইভেট ডিটেকটিভ কেটের পেছনে লাগিয়ে রেখেছিল, যার কারণে সে কেটের সমস্ত গতিবিধি জানতে পারছিল। তাই কেটের এই আর্থিক দুর্বলতার সুযোগটাই আকি কাজে লাগাতে চায়। কিন্তু কেট তো নিজেই ওয়ানিসার মৃত্যুর জন্য দায়ী, তো সে নিজের নাম কিভাবে বলবে? তাই সে আকির অফার রিজেক্ট করে চলে যায়। এদিকে সারুত মানে সাবার সাথে যে ছেলেটার বিয়ের কথা চলছিল, সে ওয়েডিং রিং নিয়ে সাবার আর তার মায়ের কাছে বিয়ের প্রপোজাল নিয়ে আসে। সাবা না করে দিলে তার মা খুব জোরাজুরি শুরু করে।
তাই সাবা ব্যাগটা গুছিয়ে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। আকি সাবাকে গাড়ি নিয়ে বেরিয়ে যেতে দেখতে পায়, তাই সে তার প্রাইভেট ডিটেকটিভকে সাবার পেছনে ফলো করতে লাগিয়ে দেয়। এদিকে কেটের টাকার প্রয়োজন চরমে চলে গিয়েছিল, তাই সে মায়ের বাড়িতে গিয়ে মায়ের হীরার নেকলেস চুরি করে সেটা বিক্রির প্ল্যান করে, কিন্তু তার মা তাকে হাতে নাতে ধরে ফেলে। তখন কেটের টাকার প্রয়োজন শোনার পর কেটের মা একটা প্ল্যান বানায়। সে হীরের নেকলেসের একদম রেপ্লিকা একটা নকল নেকলেস ম্যানেজ করে, তারপর ছাটের মায়ের কাছে যায়। ছাটের মাকে গিয়ে আসল নেকলেসটা দেখিয়ে বলে তার ব্যবসায় লস যাওয়ায় কিছু টাকার প্রয়োজন, তাই উনি যেন নেকলেসটা রেখে 3 মিলিয়ন টাকা দেন। ছাটের মায়ের নেকলেসটা পছন্দ হওয়ায় সে ভেতরে টাকা আনতে গেলে সেই সুযোগে কেটের মা আসল নেকলেসের সাথে নকলটা বদলে দেয়, আর ভাবে মহিলা কখনোই সত্যিটা ধরতেই পারবে না। অন্যদিকে সাবা তার এক বন্ধুর বাড়িতে গিয়ে ওঠে। সাবার বন্ধু আজ আমেরিকায় চলে যাবে, তাই বাড়ি ফাঁকা হয়ে যাবে। এজন্যই সে এখানে ওঠার সিদ্ধান্ত নেয়। ডিটেকটিভ আকিকে লোকেশনটা দিয়ে দেয়। এদিকে ছাটের মা কেটকে নিয়ে আবারও হাসপাতালে ছাটের বাবার সাথে দেখা করতে যায়। ছাটের বাবাকে জিজ্ঞাসা করে আকি ওনার এই অবস্থা করেছে কিনা। উনি জানিয়ে দেয় আকি করেনি। তখন জিজ্ঞাসা করে তাহলে কে এই কাজ করলো। উনি উত্তর দেওয়ার আগেই কেট ছাটের মাকে এটা সেটা বুঝিয়ে বাইরে নিয়ে চলে আসে। বাইরে এসে ছাটের মাকে বলে আমি তো ফোনটা কেবিনে ফেলে এসেছি, আপনি গাড়িতে গিয়ে বসুন, আমি ফোনটা নিয়ে আসি। এই অজুহাতে কেট আবারও কেবিনে যায় এবং বালিশ দিয়ে ছাটের বাবাকে মুখ চেপে হত্যার চেষ্টা করে, কিন্তু হঠাৎ নার্স এসে যাওয়ায় তার কাজ অসম্পূর্ণ রেখেই চলে আসে। অন্যদিকে আকি সাবার লোকেশনে পৌঁছে যায়। আকিকে দেখে সাবা রেগে যায় আর বলে তুমি কি আমাকে একটুও শান্তি দেবে না? আর কত ঝামেলা সৃষ্টি করবে আমার জীবনে। যাকে ভালোবাসো না তার পেছনে কেন লেগে থাকো? আকি বলে তোমার কেন মনে হলো আমি তোমাকে ভালোবাসি না? চলো দেখাচ্ছি আমি তোমাকে কতটা ভালোবাসি। এটা বলে আকি সাবাকে তুলে নিয়ে বিছানায় নিয়ে গিয়ে জোর জবরদস্তি শুরু করে। তখন সাবা বলে এটাকে ভালোবাসা বলে না, এটাকে ইচ্ছের বিরুদ্ধে জোর জবরদস্তি করা বলে। আকি বলে আমি ভালোবাসা এক্সপ্রেস করতে পারি না, আমার মনে হয় এটাই ভালোবাসা। যদি আমার মুখ থেকে শুনতে চাও তাহলে শোনো, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি কি আমাকে ঘৃণা করো? সাবা আকির প্রশ্নের উত্তর দেয় না। অন্যদিকে মুখ ঘুরিয়ে কাঁদতে শুরু করে। সাবার এই নিশ্চুপ থাকায় বুঝিয়ে দেয় সে আকিকে ভালোবেসে ফেলেছে। কেট টাকার প্রয়োজনে এবার শাশুড়ির গহনায় হাত লাগায়। কেট যখন গহনা চুরি করছিল তখন ছাট তাকে দেখে ফেলে। ছাট কেটকে ধরে ফেলার পরেও কেট ছাটের কাছ থেকে পালিয়ে যায়, কারণ এই মুহূর্তে তার মা ক্যাসিনো সম্রাট সিয়ার কাছে বন্দী। জুয়া খেলতে গিয়ে কেটের অনেক টাকা বাকি পড়ে গেছে, তাই সেই টাকার জন্য সিয়া তার মাকে আটকে রেখেছে। কেট সিয়ার কাছে গিয়ে এই গহনার বিনিময়ে কোনো রকম মাকে ছাড়িয়ে নেয়, কিন্তু পাওনা টাকার তুলনায় এটা অনেক কম ছিল, তাই সিয়া কেটকে তার সাথে শুতে বাধ্য করে। এদিকে ছাটের মা তার বান্ধবীর সাথে রেস্টুরেন্টে বসে আড্ডা দিচ্ছিল। সে কেটের মায়ের কাছ থেকে কেনা নেকলেসটা পরে গিয়েছিল। তার নেকলেসটা দেখে তার বান্ধবীরা বুঝে যায় এটা একটা নকল নেকলেস, এটার দাম 10,000 টাকাও না। এটা শুনে ছাটের মা খুব রেগে যায় এবং কেটের মাকে ফোন দিয়ে থ্রেট দেয় আজকের ভেতর তার 3 মিলিয়ন টাকা ফেরত না দিলে সে পুলিশকে জানাবে এবং তাকে জেলের ভাত খাইয়ে ছাড়বে। এটা শুনে কেটের মা আরো ঘাবড়ে যায়। অলরেডি তারা সিয়ার কাছে লোনে ডুবে আছে, তার উপর আবার ছাটের মাও টাকা ফেরত চাইছে। এখন তারা করবে বা কি? যাই হোক, সিয়া কেটের সাথে এক দফা মজা করার পরে দ্বিতীয় দফায় আবারও শুরু করতে চায়, কিন্তু কেট সিয়াকে বাধা দিলে সিয়া তাকে মারধর শুরু করে। তারপর জোর করে আবারও বেডে নিয়ে যায়। সিয়ার অমানসিক টর্চার সহ্য করে বের হতেই আবার পাটানা কেটের সাথে ঝামেলা শুরু করে দেয়। পাটানা আবারও কেটের কাছে টাকা দাবি করে। এতে কেট সিদ্ধান্ত নেয় সে আগে পাটানাকে রাস্তা থেকে সরানোর ব্যবস্থা করবে, তাই সে আবারও সিয়ার কাছে ফিরে যায় এবং বলে সে যেন পাটানাকে দুনিয়া থেকে সরিয়ে দেয়। তার বিনিময়ে সে আবারও সিয়াকে বিছানায় আনন্দ দেবে। এতে সিয়া খুশি হয় এবং কেটের প্রস্তাবে রাজি হয়ে যায়। পাটানার ব্যাপারটা সেটেল করে কেট হাসপাতালে যায়। সে তার বিরুদ্ধে থাকা সকল প্রমাণ লোপাট করে দিতে চাইছিল, তাই সে বালিশ চাপা দিয়ে ছাটের বাবাকে মেরে ফেলার চেষ্টা করে। একসময় ছাটের বাবা নিথর হয়ে গেলে সে ভাবে লোকটা মারা গিয়েছে, তাই সেখান থেকে বেরিয়ে যায়। ঠিক তার পর মুহূর্তেই ছাটের বাবা আবারও নিঃশ্বাস নিয়ে বেঁচে ওঠে। এদিকে পাটানা বুঝে গিয়েছে কেট তার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত, তাই সে সিদ্ধান্ত নেয় সে এবার ছাটকে সব সত্যি বলে দেবে। তাই সে ছাটকে ফোন করে দেখা করতে চায়। পাটানা ছাটের সাথে দেখা করে তাকে কেটের ব্যাপারে সবকিছু জানিয়ে দেয়। ছাট ব্যাপারটা প্রচুর শক্ট হয়ে জি এর কাছে যায়। সে জি কে ব্যাপারটা জানায়। জি আবার আকিকে ফোন দিয়ে সেটা জানায়। আকি তার ডিটেকটিভকে ফোন দিয়ে পাটানার লোকেশন নিয়ে তার কাছে গিয়ে তাকে মারতে শুরু করে। হাতাহাতির এক পর্যায়ে পাটানা আকির ওপর গুলি চালিয়ে দেয়। তারপর পাটানা নিজের রুমে যেতেই সেখানে কেট এসে যায় এবং পাটানাকে গুলি করে মেরে ফেলে। এদিকে আকি তখন ছাটের বাড়িতে আসে এবং সাবাকে সত্যিটা জানিয়ে দেয়। আকি ছাটের কাছেও ক্ষমা চায়।
ছাটও তাকে ক্ষমা করে দেয়। দুই পরিবারের মাঝে এত বছর ধরে চলমান শত্রুতা অবশেষে সমাপ্ত হয়। আকির পেটে গুলি লেগেছিল, তাই ছাট তাকে রুমে নিয়ে গিয়ে নিজেই তার পেটে ব্যান্ডেজ করে দেয়। তারপর ছাট আকিকে হাসপাতালে তার বাবার সাথে দেখা করাতে নিয়ে যায়। সেখানে গিয়ে আকি একটা পেনড্রাইভ দেখিয়ে বলে কেট বাবাকে যখন হত্যার চেষ্টা করেছিল সেই ফুটেজ যেটাতে রেকর্ড হয়ে আছে। আসলে ছাট আগে থেকে একটা সিসিটিভি ক্যামেরা এখানে লাগিয়ে রেখেছিল। যাই হোক, কেট তড়িঘড়ি করে পালানোর জন্য জিনিসপত্র নিতে ছাটের বাড়িতে আসতেই সবাই তাকে জেকে ধরে। সবাই তার বিরুদ্ধে থাকা প্রমাণগুলো তাকে দেখায় এবং পুলিশ দিয়ে ধরিয়ে দেয়। কেটকে ছাড়াতে তার মা অনেক চেষ্টা করে, সিয়ার কাছে যায়, এমনকি ছাটের মায়ের কাছেও আসে, কিন্তু কেউ তাকে সাহায্য করে না। উপরন্তু জেলে গিয়ে কেট অন্য কয়েদিদের কাছে মার খেয়ে আরো অবস্থা খারাপ হয়ে যায়। এরই মধ্যে আবার সিয়ার একজন লোক সিয়ার বিরুদ্ধে থানায় প্রমাণসহ অভিযোগ জানায়। এতে সিয়ার নামে ওয়ারেন্ট বেরিয়ে যায়। পুলিশ তার ক্যাসিনোতে রেড দেয়। যদিও সিয়া সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু কতক্ষণই বা পালাবে। যাই হোক, এদিকে কেটের মা আর ফ্রাস্ট্রেশন সহ্য করতে না পেরে নিজের মাথায় শুট করে সুইসাইড করে। এই খবরটা ছাটের মা নিজে গিয়ে কেটকে জানায়। মায়ের মৃত্যুর কথা শুনে কেট এতটাই শকড হয় যে সে মেন্টাল পেশেন্ট হয়ে যায়। তাই জেল থেকে মানসিক নিরাময় কেন্দ্রে তাকে শিফট করা হয়। ছাট আর সাবা একদিন কেটকে দেখতে গিয়ে তার এমন অবস্থা দেখে তাদের খুব আফসোস হয়। কেট যদি এতগুলো পাপ না করত তাহলে আজ তার এমন পরিণতি হতো না। কিন্তু কি আর করা, সবাইকেই তো তাদের কর্মফল ভোগ করতেই হবে। এদিকে সাবা আকির প্রতি পুরোপুরি দুর্বল হয়ে গেলেও ইগোর চক্করে সে কারো কাছে মনের কথাটা এক্সপ্রেস করতে পারছিল না। এমনকি আকিকেও সে মুখ ফুটে বলতে পারছিল না যে সে তাকে ভালোবাসে। সবাই সাবার মনের ভেতরে কি চলছে বুঝতে পারছিল, কিন্তু সে কিছুই বলছিল না বলেই কেউ কোনো পদক্ষেপ নিতে পারছিল না। তাই সাবার বাবা ছাটকে নিয়ে একটা প্ল্যান বানায়। তিনি সারুতের সাথে সাবার বিয়ে অ্যাপ্রুভ করে দেন। এতে সাবা দুঃখ পেয়ে নিশ্চয়ই মনের কথা খুলে বলবে। তাই তিনি সারুতের মা আর সাবাকে একসাথে বসিয়ে বিয়ের কথা পাকা করে দেন। এটা শুনে সাবা বেশ শকড হয়ে যায়। বাবা হুট করে এরকম কাণ্ড করবে সে ভাবতেও পারেনি। সে বাইরে চলে গিয়ে কাঁদতে শুরু করে। এদিকে ছাট লাইফ নিয়ে একদমই ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিল। একে তো তার ভালোবাসার মানুষের নির্মম মৃত্যু, শত্রুতার জেরে বোনের খুশি হারিয়ে যাওয়া, বউয়ের প্রতারণা, বাবার মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা, সবকিছুর জন্য নিজেকেই দায়ী মনে হচ্ছিল। কিন্তু এ সময় জি তার পাশে থেকে সান্ত্বনা দেয়, পরম মমতায় আপন করে নেয়। আর এজন্যই জি আকির সাথে দেখা করে আকির গিফট দেয়া চেইনটা আকিকে ফিরিয়ে দেয় আর বলে সে চায় না ছাট তাকে নিয়ে সন্দেহ করুক। সে ছাটকে কষ্ট দিতে পারবে না, তবে তার আর আকির বন্ধুত্ব চিরদিন বজায় থাকবে। আকিও জিয়ের কথা মেনে নেয়, কারণ জিয়ের প্রতি তার কোনো ফিলিংস ছিল না। তাই জি যার কাছেই যাক না কেন তার একটুও জেলাস ফিল হয় না। তার কয়েকদিন পরেই ছাট জিকে বিয়ের জন্য প্রপোজাল দেয়। জিও ছাটকে বিয়ে করার জন্য রাজি হয়ে যায়। শুরু হয় তাদের নতুন জীবন। আরো কয়েকদিন পর সাবার সারুতের বিয়ের দিন এসে যায়। বাড়ি ভর্তি গেস্ট, বিয়ের ভরপুর আয়োজন, অথচ তখনও সাবার ইগো আর জেদ ভাঙেনি। যাই হোক, বিয়ের লগ্নের সময় প্রায় হতেই এসেছিল। ঠিক তখনই সারুতের গার্লফ্রেন্ড এসে বিয়েতে বাগড়া দেয়। সে সবাইকে জানিয়ে দেয় সারুতের সাথে তার দীর্ঘদিনের সম্পর্ক আছে, এমনকি তার গর্ভে এখন সারুতেরই বাচ্চা। এটা শুনে সাবা সারুতকে ঠাস করে চর মেরে বিয়ে ভেঙে দিয়ে চলে যায়। একটু পরেই আকিও সেখানে চলে আসে। ছাট আকিকে বলে, আমার বোনকে তুমি অনেক কষ্ট দিয়েছ, তোমার জন্য সাবা অনেক কেঁদেছে, ওকে আর কাঁদিও না প্লিজ। তোমার কাছে আমি আমার বোনের সুখ ভিক্ষা চাইছি। মুখ ফুটে না বললেও ও তোমাকে ভালোবাসে, প্লিজ ওকে ফিরিয়ে নিয়ে এসো। আকি বলে সেও সাবাকে ভালোবাসে আর সে সাবাকে সুখে রাখতে চায়। সে ছাটকেও কথা দেয় সে সাবাকে নিশ্চয়ই ফিরিয়ে নিয়ে আসবে। সাবা একা একা আকির সেই আইল্যান্ডে চলে গিয়েছিল যেখানে আকি তাকে আটকে রেখেছিল। সাবাকে দেখে খেম, মায়েন, ফুন সবাই খুশি হয়, তবে তারা বুঝতে পারছিল সাবার কিছু একটা হয়েছে। তাই খেম আকিকে ফোন করে জানিয়ে দেয় সাবা সেখানে গিয়েছে। আকিও দ্রুত সাবার সামনে এসে হাজির হয়ে যায়। সাবা আকিকে দেখে আবারও রাগ দেখানোর চেষ্টা করে। আকিও সাবাকে মানানোর চেষ্টা চালাতে থাকে। আকি বারবার আই লাভ ইউ বলে আর সাবা কান চেপে ধরে বলে চুপ থাকো, এসব শুনতে চাই না। তখন আকি সাবাকে কিস করে দেয়। তখন সাবা বলে এই তো তোমার আসল রূপ বেরিয়ে এসেছে। সাবা কথাটা শেষ না করতেই আকি আবারও তাকে কিস করে। তারপর আকি নিজের মনের কথাটা সাবাকে বলে দেয়। সাবাও আর নিজের জেদ ধরে রাখতে পারে না। সেও অবশেষে নিজের মনের কথাটা আকিকে বলে দেয় যে আমিও তোমাকে ভালোবাসি। সমুদ্রের হিমেল হাওয়ার পরশে তাদের জীবনের নতুন অধ্যায়কে সাক্ষী রেখে ড্রামাটা এখানেই শেষ হয়। দর্শক, ড্রামাটা আপনাদের কেমন লেগেছে? এরকম আরো ড্রামা পেতে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরের আয়োজনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।